নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমাদের এখন জিরো আওয়ার চলছে, প্রায় রোজই, দেখতে ভুলবেন না। আজকের জিরো আওয়ারে আমরা গতকাল বেশ কিছু আসনের হট সিটের কথা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও গুরুত্বপূর্ণ কিছু আসন আছে। উত্তরপাড়া আছে, ভাঙড় আছে, অবশ্যই নন্দীগ্রাম আছে, ভবানীপুর আছে, বরানগর আছে। এরকম বেশ কিছু আসন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের সঙ্গে গতকালের একই প্যানেল, ওই সৌম্যদীপ পাল এবং অর্ক ভাদুড়ী আমাদের সঙ্গে থাকবেন। তো এই গেল আমাদের জিরো আওয়ারের কথা। আমরা শুরু করছি আজকের মতামত। আজকের মতামতের শীর্ষক, বিজেপি ভোটের জন্য সব করতে পারে। হ্যাঁ, সব করতে পারে। দেখে নিন কি কি করছে। কেবলমাত্র ভোটের দিক জেতার জন্য, কেবলমাত্র দেশটাকে দখল করার জন্য সংসদ ভবনে, মানে ওদেশের জার্মানিতে যাকে রাইখস্ট্যাগ বলা হয়, সেখানে আগুন লাগিয়ে এক জরুরি অবস্থা তৈরি করে জার্মানির একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন অ্যাডলফ হিটলার। তাদের শিষ্যরাও সেই একই কাজ করেন, ফাসিস্টরা সেই একই কাজ করেন। হ্যাঁ, ক্ষমতার জন্য যে কোনো পদ্ধতিকে কাজে লাগানো, যে কোনো উপায়, তা সে যত জঘন্য, যত পাশবিক হোক না কেন, ফাসিস্টরা তার ব্যবহার করে। মোদী সাহেবের নেতৃত্বে বিজেপি সেই একইভাবে ক্ষমতা দখলে আনার জন্য যা খুশি তাই করতে পারেন, করছেন। কোথাও কোনো নৈতিকতার বাধা নেই, এতটুকু লোকলজ্জা নেই। দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যাবতীয় নৈতিকতাকে দূরে সরিয়ে বিজেপি এখন ক্ষমতার পূর্ণ আস্বাদ পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। মাত্র কদিন আগে তারা মহিলা সংরক্ষণ বিল তার সংসদে নিয়ে এনে তার আড়ালে আসলে দেশে এক পাকাপাকি স্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, তার জন্য হাত বাড়িয়েছিলেন। বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে সেই বিল আটকে গেছে। এবারে তারা সেই সংখ্যাগরিষ্ঠতার দিকেই নজর দিয়েছেন। দেখুন না, পাঞ্জাবে বিজেপির এমএলএ মাত্র 2 জন, নির্বাচিত এমপি 0, কিন্তু আপাতত রাজ্যসভার এমপি 6 জন। কিভাবে? শুক্রবার দুপুরে আচমকাই প্রেস কনফারেন্স করে রাঘব চাড্ডা ঘোষণা করেছেন রাজ্যসভায় আপের 10 জন সাংসদের মধ্যে 7 জন, মানে 2/3 বিজেপিতে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। একটু পরেই সন্ধ্যেবেলা বিজেপি সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে দিলেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি আর সন্দীপ পাঠক। হরভজন সিং, ভাবুন, ক্রিকেট খেলতেন, কেবলমাত্র আপকে সমর্থন করতেন এবং সেই জন্য একজন ক্রিকেটারকে তাদের বিধায়করা পাঠিয়েছিলেন রাজ্যসভায়। আপের বিধায়করা তাদেরকে পাঠালেন রাজ্যসভায়, তিনি ওখানে গিয়ে দলবদল করে বিজেপি হয়ে গেলেন। মজার কথা হলো, মাত্র কদিন আগে এই রাঘব চাড্ডাকে সরিয়ে অশোক মিত্তলকে রাজ্যসভার ডেপুটি লিডার করেছিল আপ। তার কিছুদিন পরে আচমকা মিত্তল ওনার বাড়িতে, অশোক মিত্তলের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড হয়, ইডির রেড হয়। তারপরেই 6 জন আপ এমপি চলে গেলেন বিজেপিতে। কারা নির্বাচিত করে এই রাজ্যসভার সদস্যদের? এমএলএরা। পাঞ্জাবে বিজেপির এমএলএ, আগেই বলেছি, 2 জন, রাজ্যসভায় এখন 6 জন তাদের এমপি। এ ধরনের অপারেশন বিজেপির কাছে বাঁয়ে হাত কা খেল। এ রাজ্যের প্রায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করুন, একবার যে কাউকে জিজ্ঞাসা করুন, সবাই বলে দেবে যে বিজেপি যদি কোনোভাবে 120টা আসন পেয়ে এ রাজ্যে আসে, তাহলে বাকি এমএলএ তারা কিনে নিয়েই তারা সরকার তৈরি করবে। কতটা নির্লজ্জ এই দল একবার ভাবুন, যাদের সম্পর্কে এটা মানুষের সাধারণ ধারণা। একজন চোর চুরি করবে, একজন মাতাল বকবক করবে, গালিগালাজ দেবে, বমি করবে, একজন চিকিৎসক চিকিৎসা করবে, একজন মাঝি নৌকা বাহিবে। তার মতন একেবারে সাধারণ ধারণা হলো বিজেপি এমপি এমএলএ কিনে বেচে সরকার তৈরি করবে। হ্যাঁ, এটা তো প্রথম নয়। 2016-তে উত্তরাখণ্ডে 9 জন কংগ্রেস এমএলএ দল ছাড়লেন। কংগ্রেসের হরিশ রাওয়াতের সরকার পড়ে গেল। 2019-এ কর্ণাটকে 16 জন কংগ্রেস এমএলএ পদত্যাগ করলেন আর কুমারস্বামী সরকার পড়ে গেল। 2020-তে মধ্যপ্রদেশ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 22 জন এমএলএ নিয়ে কংগ্রেস ছাড়ছেন, কংগ্রেসের সরকার পড়ে গেল। 2021-এ উত্তরপ্রদেশের জিতিন প্রসাদা আর পিএন সিং বিজেপিতে যোগ দিলেন, জিতিন প্রসাদা যোগ দিয়ে মন্ত্রী হয়ে গেলেন। 2022-এ গোয়াতে 8 জন কংগ্রেস এমএলএ সরাসরি দল বদলে ফেললেন। 2022-এ মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে একনাথ সিংহে বেরিয়ে আসছেন,
উদ্ধব ঠাকরে সরকার পড়ে যাচ্ছে, সিন্ধে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। 2023-এ মহারাষ্ট্রে অজিত পাওয়ার তার এনসিপি দল ভেঙে যোগ দিচ্ছেন ওই সরকারে এবং ওই মন্ত্রিসভায়। কখন? 1 সপ্তাহ আগে নরেন্দ্র মোদী প্রকাশ্য ভাষণে তার বিরুদ্ধে 70,000 কোটি টাকা স্ক্যামের কথা বলেছিলেন, উনি ডেপুটি সিএম হয়ে গেলেন। 2024-এ আবার মহারাষ্ট্র, এবারে কংগ্রেসের অশোক চৌহান তিনি বিজেপিতে চলে যাচ্ছেন। এর বহু আগে বিজেপি হেমন্ত বিশ্ব শর্মাকে চোর বলেছিলেন, তিনি এখন বিজেপিতে। 2016-তে বিজেপি দপ্তরের স্লোগান উঠেছিল ভাগ শুভেন্দু ভাগ, এবারে তিনি নাকি মুখ্যমন্ত্রী মুখ। সেই বিজেপি গত 2021-এর নির্বাচনের সময় স্লোগান দিয়েছিল আব কি বার 200 পার। এবারে খুব কনজারভেটিভ হিসেবে 160 170 তো পাবোই তারা বলছেন, আর 1 to 1 কথা বললে বলছেন 120 পেলেই সরকার আমাদের। হ্যাঁ, এটাই বিজেপি। এই বিজেপি তাদের প্রতিশ্রুতি পত্রতে, তাদের সংকল্প পত্র যেটাকে তারা বলেন, লিখেছেন তারা ক্ষমতায় এলেই নাকি বর্ডার একেবারে কাঁটা তার দিয়ে ঘিরে দেবেন। মানে এরা এই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা আসবেন, এসেই কাঁটা তার দিয়ে ঘিরে দেবেন। কি অবস্থা পরে বলছি, কতখানি ঘেরা পরে বলছি। তারা প্রত্যেক জনসভাতে এই ঘুষপেটিয়ার কথা বলছেন, ডাহা মিথ্যে বলছেন। চ্যালেঞ্জ করছি, বিজেপির যে কোনো নেতাকে আনুন, লাইভ আলোচনা, একবার আসুন, বুঝিয়ে বলুন কোন তথ্য আপনাদের কাছে আছে যা দিয়ে প্রমাণিত হয় যে বাংলাতে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশের নাম করে বাংলাকে, বাংলা ভাষাকে টার্গেট করা হচ্ছে সারা দেশে বাংলা বললেই বাংলাদেশি, এই ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। আসলে ঘুষপেটিয়া নয়, লক্ষ্য একটা ধর্ম, লক্ষ্য সংখ্যালঘু মানুষজন, সেখানেও নোংরা প্রচার। মুসলমানেরা দখল নেবে দেশের। কোনো একটা তথ্য আছে যা দিয়ে প্রমাণ করা যায় যে এরকম চলতে থাকলে 10-15 বছরের মধ্যে এই বাংলাতে হিন্দুদের সংখ্যাকে ছাপিয়ে যাবে মুসলমান জনসংখ্যা? চ্যালেঞ্জ করছি। এতটুকু সততা থাকলে একবার আসুন, তথ্য নিয়ে সবার সামনে প্রমাণিত হোক আপনাদের তথ্য। একজন জেলা স্তরের নেতা, একজন প্রার্থী, একজন রাজ্য দলের পদাধিকারী, যে কেউ আসুন। একজনের হিম্মত হবে এই চ্যালেঞ্জ নেবেন না, কোনো কথা বলার তাদের নেই, কিন্তু মুখে প্রত্যেকটা সভায় প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যে কথা বলে যাচ্ছেন, অনর্গল মিথ্যে কথা বলছেন। এমনিতে উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার, 10টা কথা বললে 9টা এমনি মিথ্যে কথা বলেন। কিন্তু এই মিথ্যেটা বানিয়ে, এই মিথ্যেটা খুব কনসিয়াসলি বলছেন, এই মিথ্যেটা বলছেন দেশের মধ্যে, বাংলার আমাদের সমাজের মধ্যে বিষ ঢালার জন্য। একজনেরও নেই এই চ্যালেঞ্জ নেবার যারা এখানে এসে বলবেন যে হ্যাঁ আমি ঠিক কথা বলছি, আসুন বোঝান, কি বোঝাবেন। কিন্তু বলেই যাচ্ছেন যে ওনারা এলে কাঁটাতারের বেড়া দেওয়া হবে আর তাহলেই ঘুষপেটিয়া কমে যাবে। এবারে শুনুন কাঁটাতারের বেড়ার হিসেবটা শুনুন। মিজোরামেও তো বিরাট সীমান্ত আছে, সীমান্ত এলাকা আছে, সেখানে আরো গুরুত্বপূর্ণ সীমান্ত আছে। সেখানে ওই অমিত শাহের দপ্তর থেকে কাঁটাতারের বেড়া দেবার কথা বলা হয়েছিল। হ্যাঁ, 6 বার সেই নোটিফিকেশন হয়েছে, বছর 8 ধরে চলছে এই কথাবার্তা। নাগা স্থানীয় নেতারা বলে দিয়েছেন কোনো বেড়া দেওয়া চলবে না, আমরা অনায়াসে যাতায়াত করতে চাই, ওধারে আমাদের বন্ধু মানুষজন থাকেন, আমাদের আত্মীয় স্বজন থাকেন, আমরা যাবো আসবো। কাজেই বেড়া দেবার কাজ 1 পয়সা এগোয়নি, 1% নয়। আমাদের এখানে বিএসএফ এর তত্ত্ব বলছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব সেখানে 78% বেড়া দেওয়া হয়ে গেছে। কি বুঝলেন? মিজোরামে মিজো সংগঠনের চোখ রাঙানির কাছে মাথা নিচু করে যারা 1% বেড়া দেওয়ার কাজ করলো না, সেই দল এ রাজ্যে ক্ষমতায় এলেই বেড়া দেওয়ার কথা বলছে। এবং বিজেপির আর একটা ব্যাপার আছে, এদের সম্মান জ্ঞান স্বাভিমান বলতে কিচ্ছু নেই। ক্লিব নপুংসক কিছু মানুষ ক্যামেরার সামনে অনায়াসে 2-3-4 রকমের কথা বলতে এনাদের কিচ্ছু এসে যায় না। সেই কবে 2014-তে এই নরেন্দ্র, এদেরকে নপুংসক বলা ভুল নয়, সে তো এক ধরনের তাদের চয়েস থাকে, এক ধরনের সেক্সুয়াল তাদের ইচ্ছে থাকে, তাদের সেই ব্যাপারগুলোকে সম্মান রেখেই বলছে। এরা কিচ্ছু নয়, এরা ক্লিব মেরুদণ্ডহীন কতগুলো মানুষ। এই নরেন্দ্র বলেছিল 2014-তে বিদেশের ব্যাংকগুলোর থেকে কালো টাকা দিয়ে আসা হবে আর সেখান থেকে 15 লক্ষ টাকা করে সবাইকে দেওয়া হবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সে তো হয়নি, আমরা সবাই জানি। পরশুদিন এই নরেন্দ্র এই বাংলাতে আবার বলেছেন তৃণমূল দলের সব দুর্নীতি ধরা হবে আর সেই দুর্নীতির টাকা ওনারা ক্ষমতা এলে সবার মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আরে বাবা, তৃণমূল দলের দুর্নীতি ধরার জন্য তোমাদের ইডি, তোমাদের সিবিআই আছে, তার জন্য রাজ্য সরকারে আসাটাও তো জরুরি নয়। তার দিনে কত টাকা ধরেছো আর কত টাকা দিয়েছো মানুষের কাছে? আবার মিথ্যে কথা বলছে।
ক্ষমতায় এলেই সরকারি চাকরির শূন্যস্থানে লোক নিয়োগ করা হবে। 420-র মতো নির্ভেজাল মিথ্যে কথা, কারণ ওই মোদী সাহেব সরকারের নিজেদের দপ্তরগুলোতে লক্ষ লক্ষ শূন্যস্থান আলতো করে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। দেবার ছেড়ে দিন, শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলোতে চাকরি দেবার কথা ভুলে যান, শূন্যস্থানগুলোকেই মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। খোঁজ নিন রেলে, খোঁজ নিন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে। এখানে মহিলাদের জন্য হঠাৎ করে তারা 3,000 টাকা দেওয়ার একটা 100% ঢপবাজি, যা কেবল এই বিজেপির পক্ষেই সম্ভব, সেটা করে যাচ্ছেন। আর এগুলো সবটাই নির্লজ্জভাবে ভোটে জেতার জন্য, অন্য কোনো কারণে নয়। কত বড় শট প্রবঞ্চকেরা ভাবুন। একধারে প্রচার মমতা সরকার শিল্প না গড়ে টাকা বিলোচ্ছে মহিলাদের, যুবকদের, আর নিজেরাই সেই টাকা দ্বিগুণ করা হবে বলে কেবল প্রতিশ্রুতি দিচ্ছেন না, পাড়ায় পাড়ায় এদের আরকাটিরা দালাল কতগুলো ঘুরছে একটা ফর্ম নিয়ে, মহিলাদের বলছে ফর্ম বললেই ভোটের পরের মাস থেকে 3,000 টাকা করে পাবে। ভাবুন একবার কতটা নোংরামি। বাংলার মহিলারা অতটা বোকা? আমি নিজে এক মহিলাকে বলতে শুনলাম, কই আমাদের তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য কোনো দলের লোকের পাঠানো ফর্ম ভরতে হয়নি। এটা কি? হ্যাঁ, মোদিজির ছবি, তাদের 3,000 টাকা লেখা, তলায় নিজের নামটা, ভোটার কার্ড নাম্বারটা না আধার কার্ড নাম্বারটা দিলেই নাকি সেখানে ভোটের পর থেকে 3,000 টাকা করে। কতটা নির্লজ্জ, মানুষকে কতটা বোকা ভাবে নেনারা। দুটো প্যারালাল ন্যারেটিভ চলছে বাজারে, চালাচ্ছে এই বিজেপির তৃণমূল। বিজেপি চালাচ্ছে যে তৃণমূল সরকার ভাতাজীবী তৈরি করছে। বিজেপির বক্তব্য হচ্ছে গিয়ে একটা শ্রেণীর, দেখবেন একটু উচ্চ মধ্যবিত্ত, একটু উচ্চ বর্ণের মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষজন, যে তৃণমূল সরকার নাকি ভাতাজীবী তৈরি করছে। বিভিন্ন জায়গায় ভাতা দিয়ে দিয়ে কিছু লোকজনকে ভাতা দিয়ে ভোট নেবার বন্দোবস্ত করছে। স্থায়ী সম্পদ তারা তৈরি করছে না। তো ভালো, মানে যদি এটা আপনাদের বিশ্বাস হয়, যদি এটা আপনাদের অর্থনীতির জ্ঞান হয়, ঠিক আছে, তাহলে এমন একটা দল খুঁজুন যারা ভাতা দিচ্ছে না, যারা বলছে যে না আমরা ভাতা দেব না। কারণ পরের ন্যারেটিভটাই হলো আমরা এলে 1,500 টাকা নয় 3,000 টাকা দেব। যারা বলছে 1,500 টাকা দেব তারা যদি ভাতাজীবী তৈরি করার চেষ্টা করে, যারা বলছে 3,000 টাকা দেব তারা কি তৈরি করার চেষ্টা করছে? কতটা ছকবাজ হলে একই সঙ্গে দুটো কথাই জায়গা মতন ভাসিয়ে দেওয়া যায়? একটা খাবে মধ্যবিত্ত উচ্চ হিন্দু মানুষজন, অন্যটা খাবে প্রান্তিক মহিলারা। এই নরেন্দ্র, এই অমিত শাহ, এই বিজেপি মাঝে মধ্যেই প্রবল দেশপ্রেমিক হয়ে ওঠেন, প্রবল। এনারাই দেশের একমাত্র মঙ্গলকামী, মানে বাকি সব দেশদ্রোহী, বাকি সমস্ত বিরোধী দল, সমস্ত প্রতিবাদী মানুষ সবাই দেশদ্রোহী। সবাইকে জেলে পুড়ে দিতে হবে, সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। এনারা এত বড় দেশপ্রেমিক, মানে এনাদের অতীত বিশ্বাসঘাতকতা, এনাদের ব্রিটিশদের বুট চাটার ইতিহাসকে ভুলে যেতে হবে। সেই এনারাই নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক, একমাত্র ঘর মে ঘুষকর মারেঙ্গের মতো দেশপ্রেমিক হিসেবে মানুষের সামনে রাখতে চান। একটা নমুনা দেখুন, মাত্র কদিন আগে ওই উন্মাদ ট্রাম্প, আমাদের নরেন্দ্র, মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, তিনি চীন এবং ভারতকে নরকের দ্বার বলেছেন। চীন সঙ্গে সঙ্গে জবাব জানিয়ে দিয়েছে তারা আমেরিকাকে নরকের দ্বার বলে মনে করে না, কিন্তু এটা মনে করে যে সেখানে নরকের কিছু কীট ক্ষমতার মাথায় বসে আছে। একেবারে মুতোড় জবাব, মুখের মতো জবাব। একটা কথা বলেছেন আমাদের সারেন্ডার নরেন্দ্র? না, এখনো নয়। কেন বলেননি? আমাদের দেশকে নরক বলছে একটা দেশের প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রপ্রধান, একটা উন্মাদ রাষ্ট্রপ্রধান আমাদের দেশকে নরক বলবেন, আমরা সহ্য করব? আমাদের প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকবে? এটা দেশপ্রেম? বলেননি, কারণ ওনার প্রভু, মানে এই নরেন্দ্রের প্রভু আদানির ফান্ড এবং আরো অনেক কিছু আটকে আছে ওই আমেরিকার কাছে। কারণ ওই আমেরিকার কাছে এপস্টিন ফাইলের অনেক ছবি রাখা আছে, যা সামনে এলে নরেন্দ্রের ওই নন বায়োলজিক্যাল ছবিতে গ্যামাক্সিন স্প্রে হয়ে যাবে। আমাদের দেশকে অপমান করছে, আমাদের দেশকে নরক বলছে, আমরা একটা কথাও বলবো না। তাদের সঙ্গে সম্পর্ক, তাদের এখানে যিনি রাষ্ট্রদূত আছে তাকে দেখে সোজা বলে দেওয়া, আপনি এখান থেকে রওনা দিন, নরকে কেন বসে আছেন? সেটা বলার মতন শিরদাঁড়া নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি নাকি দেশপ্রেমিক। নির্বাচন এসেছে, আমরা চাই প্রত্যেক শ্রমিকের মজুরি নিয়ে কথা হোক, কৃষকের ফসলের দাম নিয়ে কথা হোক, দেশের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কথা হোক, দেশের প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মর্যাদা নিয়ে বাঁচার কথা হোক।
তা না করে কেবল মিথ্যে, কেবল ছকবাজি, কেবল নির্লজ্জ বিভেদের ঘৃণার কথাবার্তা ছড়িয়ে এই নোংরা প্রচারের জবাব দিন। ভোট দেবার আগে মনে রাখুন, আপনার 27 লক্ষ সহনাগরিক যারা বৈধ ভোটার, তাদেরকে এই নরেন্দ্র অমিতের নির্দেশে এই নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটের অধিকার কেড়ে আপাতত বিচারাধীন করে রেখেছে। আপনার 27 লক্ষ সহনাগরিক ভোট দিতে পারছে না। গণতন্ত্রের সবচেয়ে বৃহত্তম উৎসবে তাদের অংশগ্রহণ নেই। আপনার 27 লক্ষ সহনাগরিকের, তার বেশি। এরা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, এরা দেশ বিরোধী এক শক্তি। এদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তোলাটা সবচেয়ে দরকার এই মুহূর্তে। প্রত্যেক ভারতীয়ের দায়িত্ব এবং কর্তব্য। সামনে ভোট আসছে, আপনার দায়িত্ব কর্তব্য ভুলবেন না। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।